অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভালো আছেন। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, যে কথাটা আপনাকে প্রথমে বলতে চাচ্ছি যে আমরা তো সাধারণ পাবলিক, আমরা অনেক কিছু বুঝি না। আপনারা রাজনীতির মানুষ, রাজনীতির ভেতরে অনেক খবর আপনারা রাখেন। তো এই যে কথাগুলো মানুষের মনে এখনো কিন্তু সন্দেহ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, জি। সবকিছু ঠিকঠাক, তারপরও কেন সন্দেহ? তারপর গতকালকে দেখলাম প্রধান সেনাপ্রধান কার সঙ্গে দেখা করলেন, দেখা তো করতেই পারেন। তো এই যে বিষয়গুলো আপনি কি দেখছেন আসলে বলেন তো দেখি। আমি গেলে এটুকুই জানতে চাচ্ছি, তিনজনের সঙ্গে দেখা করার মধ্যে গুজবের কিছু কি আছে? মানে এখানে আমি কয়েকটা জিনিস তাহলে মাসুদ ভাই একটু ক্লিয়ার করতে চেষ্টা করি। মানে এগেন প্লিজ। আমিও সাধারণ মানুষই, জাস্ট রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আছি বলে কিছু জিনিস হয়তো ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার একটু সুযোগ পাই। তো সেই আঙ্গিকে আমি আলোচনাটা নিয়ে আসি। প্রথমত হলো যে আমি অ্যাটলিস্ট এখন যেভাবে দেখছি তাতে আমার মনে হয় না জনগণের কোনো ধরনের কনফিউশন থাকা উচিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপাতত আমরা যেই পথে আছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত পাচ্ছি। সামনে কিছু যে জি। বদলে যেতে পারে না তা না, বাট আপাতত যে পথে আছি নিশ্চিত পাচ্ছি। এবং এই কথাটা কেন বলছি, যে মেজর যত স্টেক হোল্ডার আছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার, মানে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন চাচ্ছে। এর ভিতরে আপনি ওই যে চিফ অফ আর্ম ফোর্সেস, চিফ জেনারেল ওয়াকার সাহেবের কথা বলেছেন, ওনার কাছ থেকেও এবং ওনার ওই সাইড থেকেও বারবার একই ধরনের কথা এসছে, ওনারা নির্বাচন চাচ্ছেন। ব্যবসায়িক সমাজ নির্বাচন চাচ্ছে, আমাদের ডিপ্লোম্যাটিক সমাজ, গতকালও আমি ইউএস ইউকে কিছু ডিপ্লোম্যাটদের সাথে আলোচনা হলো, তারাও সবাই জোরদার ভাবে নির্বাচন চাচ্ছে। সবাই ভালো নির্বাচন দেখতে চাচ্ছে, কিন্তু সবাই জোরদার ভাবে তুরন্ত একটা নির্বাচন দেখতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন দেখতে চাচ্ছে। একটা দুটো দল নির্বাচন বিরোধী কিছু কথা বলছে, কিন্তু তাদের এই কথাগুলোর ভেতরেও নির্বাচনের বিরোধিতার থেকে নির্বাচনে নিজেদের ট্যাকটিক্যাল অবস্থানের ইমপ্রুভমেন্ট, এইটা আমি আরো বেশি দেখি। তো এই জায়গা থেকে আমি প্রথমে একটা আস্থার জায়গায় জনগণকে বা আপনার আপনার শো যারা দেখেন তাদেরকে আনতে চাই যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আসেন, ধোঁয়াশা কেন সৃষ্টি হচ্ছে? কিছু লোকজন আসলে নির্বাচন চায় না। এই কিছু লোকজনের ভেতরে কিছু আপনার অনেক রিচ আলা লোকজন আছে, মানে তারা হয়তো ইউটিউবে ভ্লগার বা তারা চিন্তাবিদ, এবং তাদের কথা অনেকে শোনেন। মানে শোনেন মানে মেনে চলেন না, কিন্তু শোনেন, মানে অনেকের কান পর্যন্ত তারা জি। পৌঁছাতে পারেন। তারা অনেক ধরনের মিস ইনফরমেশন বা পুরোপুরি মানে বানোয়াট ভুল তথ্য, ডিসইনফরমেশন তারা প্রচার করছেন বা করতে চেষ্টা করছে। এটা অনেক আগে থেকেই হচ্ছে। তো সেখান থেকে অনেকের এই ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে। আবার এই যে দুই একটা রাজনৈতিক দল যারা নিজেদের ট্যাকটিক্যাল সুবিধা নেবার জন্য নির্বাচন বিরোধী কথা বলছে, সেখানেও অনেক লোকজন বুঝতে পারছেন এটা ট্যাকটিক্যাল আলোচনা, তারা মনে করছেন হয়তো এই দলগুলো আসলে নির্বাচনে যাবে না। তো এই জায়গা থেকে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে। এখন যেমন মনে করেন, আমি আপনাকে বলি এই মিস ইনফরমেশন কত সহজে হয়। আহ, গত পরশু বোধ হয় বা দুই একদিন আগে আপনার আর্মি চিফ জেনারেল ওয়াকার সাহেব, উনি আমাদের চিফ জাস্টিস সাহেব, জাস্টিস রিফাত আহমেদ সাহেবের সাথে দেখা করেন। তো জাস্টিস রিফাত আহমেদের সাথে আমার অনেক পুরাতন পরিচয়, মানে বড় ভাইয়ের মতো পরিচয়, বাট অবভিয়াসলি উনি চিফ জাস্টিস হওয়ার পর থেকে ওনার সাথে আর যোগাযোগ খুব কম হয়, কারণ উনি চিফ জাস্টিস, আমি একজন রাজনীতিবিদ। কিন্তু যেহেতু অনেক আগে থেকে অনেক কাছের পরিচয়, তার মানে উনার অনেক কাছের লোকজন আমার কাছের লোকজন। সো জি। এই মিটিংটার পর যেহেতু এগেন এই মিটিংটা নিয়ে অনেক আলোচনা উঠেছে, সো উনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি। উনাকে আমি অবভিয়াসলি রিচ আউট করিনি, উনি চিফ জাস্টিস, বাট উনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি, এবং উনার কাছের লোকজন আমাকে যা বললেন তাতে আমার কাছে মনে হলো অ্যাবনর্মাল কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। মানে দুশ্চিন্তা করার মতো কোনো ধরনের কোনো জি। আলোচনা চিফ জাস্টিস মহোদয় এবং চিফ অফ আর্ম ফোর্সেস উনাদের মহোদয়, উনাদের দুজনের ভিতরে এরকম কোনো আলোচনা হয়নি। কিন্তু বাজারে কিন্তু খবর ছড়িয়ে গেছে যে কি হবে না হবে। এবং একই সাথে আমি দেখেছি, যেমন আপনি বললেন যে জনাব আসিফ নজরুল, এগেন উনিও একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন উপদেষ্টা। উনি কিছু কথা বলেছেন যে উনি জানেন না, উনাকে সবকিছু জানতে হবে নট নেসেসারিলি। আমি এমনও দেখেছি, যেমন মনে করেন উনি কিছু কিছু ব্যাখ্যা আছে, আইনসঙ্গত ব্যাখ্যা, যেগুলো আমাদের সামনেও যখন আলোচনা হয়েছে আমার কাছে মনে হচ্ছে উনি একটু ভুল ব্যাখ্যার দিকে হয়তো যাচ্ছেন। এগেন, আমি আমি আইনজীবী না, এবং উনি একজন আইন বিশেষজ্ঞ, মানে স্পেশালিস্ট। বাট তবুও যেমন মনে করেন যে কোর্টে এখন 15 অ্যামেন্ডমেন্ট কেসটার পর এখন 13 অ্যামেন্ডমেন্ট কেসটার শুনানি শুরু হচ্ছে, বা ফাইনাল শুনানি বোধহয় হবে। তো এইটা এগেন যদি রায়টা হয়ে যায়, এবং রায়টা যদি মানে এগেন মানে কেয়ারটেকার সরকার আবার রিস্টাবলিশমেন্টের রায়টা হয়ে যায়, তাহলে ইমিডিয়েট মানে উইথ ইমিডিয়েট লিগাল এফেক্ট যতজন উকিলের সাথে, মানে বিজ্ঞ উকিলের সাথে আমি কথা বলেছি, এবং আমি বেশ চার পাঁচজন বিজ্ঞ উকিলের সাথে কথা বলেছি ওভার দ্য গত কয়েক মাসে, কারণ এটা একটা বড় টপিক আমাদের সবার জন্য, যে জি। কেয়ারটেকার সরকার কি হতে পারে আইনগতভাবে।
তো সেখানে প্রত্যেকজন বড় উকিল বলেছে যেহেতু এই জিনিসটা পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে না, কোর্টের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে, সো কোর্টের রায় যদি উল্টে যায় ইমিডিয়েটলি এটা আবার রিইনস্টেটেড হয়ে যাবে, এটার জন্য কোনো পার্লামেন্টারি অ্যাক্টের প্রয়োজন নাই, মানে এটা কমপ্লিট অটোমেটিক লিগাল হয়ে যাবে। কিন্তু জনাব আসিফ নজরুল, মানে আমি শুনেছি, হয়তো আমি হতে পারে আমি ভুল বুঝেছি উনার কথা, বাট যে ব্যাখ্যাটা আমি এটলিস্ট শুনেছি সেটাতে উনি এ ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা কোর্টের রায় হয়ে যাওয়ার পরও রিইনস্টেট করার জন্য পার্লামেন্টারি অ্যাক্ট লাগবে। এগেন এখানে মানে অনেকের অনেক ভুল ধারণা বা ভুল বোঝাবুঝি আছে। এখানে আমি আসিফ নজরুল সাহেব এর কথাকে চ্যালেঞ্জ করছি না, আমি জাস্ট বলছি যে আমি বিজ্ঞ উকিল যাদের সাথে কথা বলেছি তারা আমাকে পরিষ্কার এই কথাটা বলেছেন, এবং আমার কাছে সেন্সিবল মনে হয়েছে ভাই যে পার্লামেন্টারি অ্যাক্টে যেহেতু বাতিল হয়নি, বাতিল হয়েছে কোর্টে, কোর্ট যদি রিইনস্টেট করে অটোমেটিক রিইনস্টেট হবে, এটা কমন সেন্স বলে। এগেন আইন ভিন্ন হইতে পারে, এর জন্য আমি বিজ্ঞ উকিলদের জিজ্ঞেস করেছি, বাট তারা আমার সাথে মানে আমাকে এই মত দিয়েছেন। তো ওই জায়গা থেকে বলছি যে আমরা আমাদের অনেকেরই অনেক জায়গায় বোঝার ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের অন্য কোনো দুর্বলতা থাকতে পারে, সো ওই জায়গাগুলো থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এবং এই জায়গাগুলো এখন যেটা হয়েছে কি যে বিশ্লেষণ অনেক বেশি হচ্ছে। যেমন মনে করেন আমি কিছুক্ষণ আগে বোধহয় আপনাকে পাঠিয়েছিলাম গতকাল আমার একটা লেখা, তো আমি আগামী 2-3 দিনের মধ্যে আরেকটা জিনিস লিখছি, মানে একটা ওই মানে লেখার মেইন পয়েন্ট আমি আপনাকে বলি যে ক্রমাগত আমার কাছে মনে হচ্ছে যে জাতিগতভাবে মানে অ্যাজ এ নেশন আমরা আনগভর্নেবল হয়ে যাচ্ছি। মানে প্রত্যেক দিন দেখবেন কোনো না কোনো জায়গায় নতুন ভাবে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং কারো কথা শুনতে রাজি না। আমি আজকেও একটা ভিডিও দেখলাম যে তরুণরা মানে কয়েকশো ইফ নট কয়েক হাজার তরুণরা একত্রিত হয়েছেন সেক্রেটারিয়েটের সামনে, এবং আর্মির ছোট একটা গ্রুপ হেঁটে যাচ্ছে, তারা মানে তাদেরকে বকাবাদ্য করছেন, এই আর্মির এই গ্রুপটাকে বকাবাদ্য করতে করতে যাচ্ছেন। তো এই যে এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি করে একটা সিচুয়েশন যেখানে আরো এসকালেট করতে পারে, আমরা চাই না কোথাও এসকালেশন হোক, বাট এই জায়গায় আপনি চিটাঙ্গের দিকে তাকান, ময়মনসিংহের দিকে তাকান, রাজশাহীর দিকে তাকান, ঢাকা শহরে প্রত্যেক দিন তাকান, শাহবাগের দিকে তাকান, ওই যমুনার আশেপাশে তাকান, পল্টনে তাকান, মানে ক্রমাগত ভাবে আমরা আনগভর্নেবল হয়ে উঠছি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো অনেক তুঙ্গে চলে গেছিল, এবং একই সাথে সেই আশা আকাঙ্ক্ষা গুলো যদিও মেটাবার দায়িত্ব পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না, বাট অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের প্রমিস দিয়ে শুরু করেছিল যে তারাই মেটাবে, রাজনৈতিক সরকার কিছু করতে পারেনি এই পর্যন্ত, তারাই মেটাবে। এবং এই জায়গাগুলোতে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে, এখন সবার চাওয়া অনেক, পাওয়ার কোটায় শূন্য, এবং এই ডিফারেন্সটার জন্য আস্তে আস্তে ক্রমাগত আমরা এই যে আনগভর্নেবল অবস্থায় চলে যাচ্ছি। জি, আপনি একটা কথা বললেন যে আপনি নিশ্চিত হচ্ছেন, মানে আপনি ভাবছেন এই যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি। আবার এটাও বলেছেন যে সবাই চায়, সবাই একটা ভালো নির্বাচন দেখতে চায়। ডক্টর ইউনূস সাহেব বলেছেন উনি ইতিহাসের সেরা নির্বাচনটা উপহার দিবেন। তো আপনার কি মনে হয় যে এখন যে রাজনৈতিক বাস্তবতা আমরা দেখছি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, জাতীয় পার্টিকেও মাঠ থেকে বের করে দেওয়ার জন্য নানা চেষ্টা চরিত্র চলছে, যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টিও মাঠ থেকে বেরিয়ে যায় অথবা যেতে বাধ্য হয়, তাহলে এদের তো কিছু ভোটার আছে। নির্বাচন তো কেবল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য না, এটা তো ভোটারের জন্য। তো সেই ভোটাররা কে নির্বাচনে ভোট দিতে যে ব্যালট পেপারে তাদের পছন্দের প্রার্থী অথবা পছন্দের বিকল্প প্রার্থীকে পাবে? যদি না পায় তাহলে সেটাকে কি আপনি ভালো নির্বাচন বলবেন? যে ভালো নির্বাচন দেখতে চাচ্ছেন তার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? দুটো ভিন্ন ইস্যু মাসুদ ভাই, আমি ভিন্ন ভাবে কথা বলি, দুটোকে আলাদা নিয়ে কথা বলি। একটা হলো ভালো নির্বাচন। ভালো নির্বাচন আমরা আশাবাদী যে একটা রিলেটিভলি ভালো নির্বাচন হবে, ভালোটাও কিন্তু মাসুদ ভাই রিলেটিভ স্কেলে, মানে এমন না যে এর আগে আমাদের দেশে ইতিহাসে সেই মানে 73-এর নির্বাচন থেকে শুরু করে 2024 পর্যন্ত সবগুলো আপনার ত্রুটিহীন নির্বাচন হচ্ছে, না, কোনোটা ত্রুটি বেশি, কোনোটা ত্রুটি অনেক কম তুলনামূলক ভাবে। তো আমরা তুলনামূলক ভাবে একটা ভালো নির্বাচন আশা করছি। এই নির্বাচন তুলনামূলক ভালো আশা করছি কারণ পাবলিক আরো এখন বিচক্ষণ হয়েছে, এবং আমরা যদি এই এই একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা ইমপার্শাল, যদিও এনসিপির প্রতি তাদের একটা পার্শালিটি আছে, বাট সেটা আমি বাদ দিলাম, এনসিপি এখন এমন বড় কিছু হয়ে উঠতে পারেনি যে সরকারের একটা সফট কর্নার বা পার্শালিটি থাকলেও বায়াস থাকলেও বড় কিছু করবে, এটা আমার ধারণা না। সো এটা নিয়ে আমি আর দুশ্চিন্তা করছি না। সো সরকারের আলাদা অন্য কোনো দলের প্রতি বড় কোনো বায়াস আমি দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী, আর্ম ফোর্সেস, তারা যদি মাঠে ঠিকভাবে থাকে, জনগণ বিচক্ষণ, রাজনৈতিক দলগুলো যদি একটু ঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে, তাহলে আমি বিশ্বাস করি আমরা একটা রিলেটিভলি ভালো নির্বাচন পেতে যাচ্ছি।
নির্বাচন ভালো খারাপের সাথে আসলে মানে নেক্সট নির্বাচনটা ভালো খারাপ হবে কিনা এটার সাথে জাতীয় পার্টি বা 14 দল বা অন্য কোনো দলের নিষিদ্ধর সাথে আমি তেমন বেশি সম্পর্ক আসলেই দেখি না। কারণ এখানে একটা বড় কারণ আছে হলো, আমি মনে করি না, যদিও মাসুদ ভাই আমি মানে এখানে আপনার সাথে কিছু দ্বিমত পোষণ করছি আর কি, আমি মনে করি না জাতীয় পার্টির ভোট আছে। আমি জাতীয় পার্টিতে বহু বছর ছিলাম, এবং তখন জাতীয় পার্টির হয়ে অনেক কাজ করতে চেষ্টা করেছি। সো আমার কাছে একটা পরিষ্কার চিত্র, আমার আমার ধারণা মতে একটা পরিষ্কার চিত্র আছে জাতীয় পার্টির কতটুকু ভোট থাকতে পারে। 14 দলেরও কোনো ভোট নেই, এটাও আমি ধরে নিচ্ছি। কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমি, এটা ভোটের জন্য না, এটা গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে। দেখেন, আমরা যদি কোনো মানে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হলে এগেন আইনি প্রক্রিয়া আছে। আমাদের আরপিওতে কিছু সর্ট অফ কি বলে না, সেট করা আছে যে এই এই জিনিস হলে এই দলের নিবন্ধন বাতিল হতে পারে। আবার আমাদের ওই সর্ট অফ পিনাল কোডে কিছু জিনিসপত্র আছে যার জন্য কোনো অর্গানাইজেশন নিষিদ্ধ নিষিদ্ধ হতে পারে। এগুলো মিলিয়ে নিষিদ্ধ করার মতো জায়গায় যদি একটা অর্গানাইজেশন থাকে তখন একটা আলোচনা আসতে পারে। 14 দল বা জাতীয় পার্টি আমি বিশ্বাস করি না এগুলো মিলিয়ে নিষিদ্ধের জায়গায় পৌঁছেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না, আমার মনে হয় এগেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো জায়গায় ছিল, তবুও সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। বাট আইনি প্রক্রিয়াটা এখন চালু হয়েছে, সেটাতে আমি সরকারকে সাধুবাদ জানাই। জাতীয় পার্টি একটা পার্টি, এই পার্টির অনেক নেতারা 50, 60, 70, 80 নেতারা, কর্মী কতজন আছে আমি জানি না, বাট নেতা 50, 60 জন আছে, কারণ যে এমপি টেমপি হয়েছে তো, হাসিনা বানিয়েছে। এরা দেশ জাতির বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু অর্গানাইজেশন হিসেবে মানে পার্টি হিসেবে তাদের ইডিওলজিতে এমন কিছু নেই যেটাকে আপনি বলবেন এটা দেশ বিরোধী। পার্টিগতভাবে তারা এমন কিছু করে নাই যেটাকে আমরা বলতে পারি দেশ বিরোধী পার্টিগতভাবে। হ্যাঁ, সো তাহলে বিচারটা আসলে ওই নেতাদের হওয়া উচিত, পার্টির না। এটা আমার ধারণা। এগেন আমরা আইনি প্রক্রিয়া জিনিসটা ফেলতেই পারি, বাট সেটা আইনি প্রক্রিয়া ডিসিশন হতে হবে। আমরা র্যান্ডম সবার নিষিদ্ধ দাবি করা শুরু করলে আজকে 2024 সালের জুলাইয়ের আপনার অত্যাচারের জন্য যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করি, তাহলে 71-এ যেটা এর থেকে আরো 1000 গুণ বেশি অত্যাচার হয়েছে সেখানে যেই দলগুলো জড়িত ছিল তাহলে তাদের নিষিদ্ধ মাস দাবি করতে হবে। এই রাস্তাটায় আমার মনে হয় আগানোটা গণতান্ত্রিক ইডিওলজির জন্য ক্ষতিকারক হতে পারে। নির্বাচনে কার কি ভোট আছে ইররেলেভেন্ট, এটা নিয়ে আসলে বড় আলোচনা না, কারণ এই দলগুলো নির্বাচনে বড় ভোট নাই। কিন্তু আপনি যদি নিষিদ্ধ করা শুরু করেন তাহলে আপনি ওই যে গণতান্ত্রিক যে ইডিওলজি, যে অধিকারগুলোর নিয়ে আমরা আলোচনা করি বা যে অধিকারগুলোর জন্য আমরা গণতন্ত্র চাই, সেই অধিকার লঙ্ঘনের একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি। আজকে আমি চাইলাম মাসুদ কামাল ভাইকে নিষিদ্ধ করেন, কালকে মাসুদ কামাল ভাই চাইলেন ববি আজাদকে নিষিদ্ধ করেন। এই খেলা গণতান্ত্রিক খেলা না। জি, আরেকটা প্রসঙ্গ ইদানিং গত 2-1 দিন ধরে খুব উঠছে। আপনি দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা। আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা ময়মনসিংহের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তাদের কথা ধরি, এখানে কিন্তু মূলত গন্ডগোলটা হচ্ছে যেভাবে শুরু হোক না কেন, যে শেষ হচ্ছে ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে গ্রামবাসী তাদের সঙ্গে, মানে সাধারণ মানুষের সঙ্গে। তো এর আগেও এগুলো হয়েছে, অনেকবার হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রামের সঙ্গে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। কিন্তু সেটা কিন্তু এত দ্রুত এমন অবস্থা ধারণ করেনি, যেন মনে হচ্ছিল যে ছাত্ররা এবং সাধারণ মানুষ পরস্পরের শত্রু হয়ে যাচ্ছে। তো এটা কি আপনার মনে হয় যে ছাত্রদের প্রতি সাধারণ মানুষের কোনো ধরনের এক ধরনের মানে আস্থাহীনতার অথবা বিশ্বাস ভঙ্গের ঘটনার কারণে এরকম আমরা দেখছি, নাকি এটা খুব সাধারণ ঘটনা, এরকম হতেই পারতো? আপনি কি এর মধ্যে কোনো মানে বিশেষ কোনো ইঙ্গিত দেখছেন কিনা? আমাদের দেশে মাসুদ ভাই অনেক কিছু সাধারণত হয়ে থাকে যেগুলো হওয়া উচিত না, কিন্তু সেগুলো আমরা সময় মতো এটার প্রতিকার খুঁজি না। যেমন আপনি বললেন না, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগাং বলেন, ঢাকা কলেজ বলেন, তাদের আশেপাশের এলাকাবাসী, ঢাকা কলেজের সাথে যেমন উল্টা দিকের মার্কেটের প্রত্যেক বছর একটা বড় গন্ডগোল হবে, এরকম অনেক সময় হয়েছে 2 দিনের জন্য ওই পুরো এলাকা বন্ধ করে দিতে হয়েছে, অলমোস্ট হুম, লাইক হুম, হুম। টেম্পোরারি প্যারোকিয়াল 144 ধারা জারি করার মতো আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো করতে হয়েছে এবং বারবার করতে হয়। তার মানে আমাদের দেশে এই ঝামেলাগুলো আছে যেগুলো আমরা ওই প্রতিষ্ঠানিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিরাং ইউনিভার্সিটি বলেন, ঢাকা কলেজ বলেন, অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা এতটা এম্পাওয়ার করতে পারি না যে তারা স্টুডেন্ট বডির উপরে একটা ভালো কন্ট্রোল মেনটেন করতে পারে। অবভিয়াসলি আমাদের সামাজিক কিছু অসুবিধাও আছে। আমি এই আমি এই দলের ছাত্র নেতা, আমি ওই দলের ছাত্র নেতা, আমি এটা করবো, আমি ওইটা করবো, আমি এইটার ভিপি, আমি ওইটার সেক্রেটারি, আমি এটা করবো, এটা করবো, এই ধরনের জিনিসপত্র, এই ধরনের দাম্ভিকতা আমরা অনেক দেখেছি। এসব জায়গা থেকে অনেক প্রবলেমের তৈরি হয়। এই প্রবলেমগুলো আসলে আমাদেরকে ওই যে
এই প্রবলেমের সংস্কৃতি থেকে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের বের হয়ে আসতে হবে। আজকে যে প্রবলেমটা হয়েছে যে এই ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো আরো ঘনীভূত হয়েছে, কারণ ওই যে যেটা বললাম, আমরা ক্রমাগতভাবে আনগভর্নেবল হওয়া শুরু করেছি। সো যেই ছাত্ররা হয়তো 3টা জোরে আওয়াজ করে তারপর হয়তো আবার পড়াশোনায় ফিরে যেত, তারা এখন 3টা জোরে আওয়াজ করে ফিরে যাচ্ছে না, তারা আরো আওয়াজ করছে। এলাকাবাসীরা তারাও অবভিয়াসলি দমে যাবে না, তারাও আরো আওয়াজ করছে, জিনিসটা এসকেলেট করছে। একই সাথে ভুলে যাবেন না যে পতিত যে স্বৈরাচারী সরকার ছিল তাদের দোষরা এখনো সব জায়গায় লুকিয়ে আছে। তো তারাও সুযোগ খুঁজছে, যেখানে একটা ঝামেলা হয়, যেমন আমরা আজ থেকে 7-8 মাস আগেও যখন নারায়ণগঞ্জে গার্মেন্টস এর প্রবলেম গুলো শুরু হলো, তখন দেখেছি কিন্তু যে ভিতরে ভিতরে মানে গার্মেন্টস এর প্রবলেমটা রিয়েল, মালিক পক্ষের সাথে আপনার কর্মী পক্ষের ঝামেলাটাও রিয়েল। কিন্তু এই ঝামেলাটাকে 10 গুণ এসকেলেট করিয়ে দেওয়ার জন্য যুবলীগ বা এই লীগ ওই লীগের লোকজন লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকে তারপর প্রথম ঢিলটা ছুঁড়েছে বা প্রথম এইটা ওইটা করেছে। মানে এই এসকেলেশনটার মধ্যে তারা একটা না, বিষয়টা হলো কি, আপনি ওদেরকে কথা বলতে দেবেন না, ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন, ওরা তো এভাবে অগ্রসর হবেই। ওরা কি ওদের চেষ্টাটা চালাবে না? সেই চেষ্টাটা না না তো, দেখেন এটা তো আপনি যদি বলেন যে না তারা সবাই না স্বাভাবিক মাসুদ হয়ে ভাই, যাবে, এটা তো হবে না। না না মাসুদ ভাই, আমি এটাই আপনাকে বলছি যে মানে একটা টেররিস্ট অর্গানাইজেশন টেররিজম করবে, কিন্তু ওই টেররিজম আরো শক্তভাবে যেন করতে পারে সেইটার বীজ রোপণ যদি আপনি করে দেন, তাহলে মুশকিল হয়ে যায় না? রাইট, রাইট, তো রাইট, এই সেটাই, জায়গাটাতে সেটাই। সরকারের বড় পদক্ষেপ দরকার, আমাদেরও মানে পলিটিক্যাল কালচারও আমাদের বড় পদক্ষেপ দরকার। যেমন মনে করেন এই যে চিটাগং ইউনিভার্সিটি আমি দেখেছি ভাই, মানে কয়েকজন শেয়ার করেছেন, এবং যেহেতু কয়েকজন বেশ নামি দামি জার্নালিস্টরা শেয়ার করেছেন, তার জন্য আমি ধরে নিচ্ছি এটা বাস্তব, এটা সত্যি, যে আপনার ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ছাত্র নেতারা তারা এমন এমন পোস্ট দিয়েছেন যে এই এলাকাবাসীদের দেখাই দিতে হবে সকাল এতটার সময় সব গেটে এখানে জমা হবা, এটা করতে হবে ওইটা করতে হবে। রাইট, রাইট। এই জিনিসগুলো মানে যারা দেখেন, আমরা বারবার বলি তো ছাত্ররা তরুণ, মানে তাদের অভিজ্ঞতা নেই, তারা সহজে রক্ত গরম হয়ে যায় এবং তার জন্য আন্দোলনের সম্মুখভাগে তারা থাকে। কিন্তু তাদেরকে যদি সবকিছু পরিচালনার দায়িত্ব দেন, তাদেরকে যদি এত মাথায় উঠে দেন যে থানার ওসি তার কথা শুনবে, ওসির কথা সে শুনবে না, হ্যাঁ, বা ওই হুম, 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 আর্মি হুম, পেট্রোলে যে আছে এক মেজরকে সে বলবে এই মেজর এটা করেন, ইউনো তখন হুম, হুম, প্রবলেম হুম। গুলো বাড়বে, কমবে না। সো এই জায়গাগুলো তো আমাদের আবার ওই যে যে আনগভর্নেবল আমরা হয়ে গেছি বা হয়ে যাচ্ছি, সেখান থেকে আবার আমাদের ফিরতে আসতে হবে, কারণ যেই সব দেশে এগুলো বেশি চলে গেছে সেই সব দেশে কিন্তু এরপরে অনেক খারাপ ভাবে এগুলোর মাসুল দিতে হয়েছে। না, সেটা তো আসলে হচ্ছে না। আমি একটা কথা বলি, আপনি এটা এটা আমার শেষ, মানে ঠিক প্রশ্ন না, আমি আমার উপলব্ধিটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো, দেখেন আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের যে পুরো সময়টা, আওয়ামী লীগের শেষে যে 15 বছর ছিল তারা একটা না, এই সময়টা আমি মানে আওয়ামী লীগের শাসনের অনেকগুলি খারাপ দিক ছিল, কিছু ভালো দিকও ছিল। একজন লোক তো সম্পূর্ণ খারাপ হতে পারে না, সম্পূর্ণ ভালো হতে পারে না। তো ওদের একটা খারাপ দিক ছিল, সেটা হলো তারা জাতিটাকে না নানা ইস্যুতে বিভক্ত করে দিচ্ছিল। মুক্তিযুদ্ধের চেতনা, অমুক তমুক এগুলো বলে জাতিকে বিভক্ত করে দিচ্ছিল। বিএনপিকে এক পর্যায়ে ঠেলতে ঠেলতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা শুরু করেছিল। যাকে বঙ্গবন্ধু নিজে বীরোত্তম খেতাব দিয়েছেন, তাকে আইএসএ এর এজেন্ট হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করছিল। জামাতকে তো একদম প্রায় নিষিদ্ধ করার মতো অবস্থায় তারা ঠেলে দিয়েছিল। এই যে বিভক্তিটা, একটা জাতিকে বিভক্ত করলে সেটাকে অগ্রসর হতে পারে, পায় না তো। তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব প্রত্যাশা করেছিলাম যে ডক্টর ইউনূস এসে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন। তো ঐক্যবদ্ধ করার বিষয়ে বিভক্তি থাকতেই পারে, অনেকে দাবি করতেই পারে, কিন্তু যেহেতু উনি সবার অভিভাবক, উনি হয়তো সেটাকে সবাইকে মিলে একটা ঐক্যবদ্ধভাবে জাতিকে অগ্রসর করতে পারবেন। কিন্তু আমি খুব বিস্ময়ের সঙ্গে, বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে সেটা হলো না। আমরা কিন্তু আবার কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছি। তো বিভক্ত হলে কি এই জাতি অগ্রসর হওয়া, আপনি এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা কি অগ্রসর করা সম্ভব হবে এই জাতিকে? দেখেন, এই যে আমাদের কিছু কিছু ডিভিশন গুলো তৈরি করার প্রচেষ্টা চলেছে, এবং এগেন একসময় ব্রিটিশরা এই চেষ্টা করেছে ডিভাইড এন্ড কনকার, যার জন্য সর্ট অফ ওই যে হিন্দু মুসলমান রায়ত শুরু হয়ে আজকেও পাকিস্তান আর ভারত দুজন একে অপরের সবচেয়ে বড় শত্রু, যদিও দুটা নেইবারলি দেশ, এত কালচারাল সিমিলারিটি আর কোথাও নাই। সো এখন গত 15 বছরে সেম জিনিসটা চেষ্টা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার, এবং তারা অনেক দূর সফলতাও লাভ করেছে। কিন্তু এখন আমরা আবার ওই তার ধারেই যাচ্ছি। যেমন মনে করেন আমরা এখন আহ, ওই শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে একাত্তর একাত্তর করেছে, যদিও একাত্তরের ইতিহাস আমাদের সবচেয়ে ইউনো গর্বের ইতিহাস, হ্যাঁ, কিন্তু যেহেতু শেখ হাসিনা এত বছর একাত্তর একাত্তর করেছে, আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বললে বা একাত্তর নিয়ে কথা বললে হঠাৎ করে কেন যেন তাকে ট্যাগ করা হচ্ছে যে সে সর্ট অফ হাসিনার দালাল, সে হাসিনার দোষর। হুম। কিন্তু দেখেন,
মানে যে হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু বিএনপি যে দলের উপরে করেছে সেই দল কিন্তু মুক্তিযোদ্ধাদের দল। মানে রাইট। সো ওই জায়গা থেকে আপনি চিন্তা করছো আজকে এই যে যেমন মনে করেন এগেন আপনার আহ, সেদিন ওই যে আপনার আই থিঙ্ক ডিআরইউ তে ৭১ মঞ্চ নামের কোন একটা হ্যাঁ, প্রোগ্রাম হতে রাইট, যাচ্ছিল, রাইট, এখানে রাইট। হ্যাঁ, বাধা হ্যাঁ। দেওয়া হয়েছে। দেখেন, আমি জানি আমরা এখন গণ অভ্যুত্থানের পরবর্তী একটা পর্যায়ে আছি, অনেক কিছুতে খুব সহজে উত্তেজনা হতে পারে, সেটাও আইন শৃঙ্খলা বাহিনীর মনে রাখা উচিত। এবং সেই হিসাবে হয়তো কোনটাকে পারমিশন দিবে দিবে না ওখানে একটু মানে ক্রাউড কন্ট্রোল রিলেটেড, কোনটাকে পারমিশন হুম, দিবে না দিবে হুম, না, দিবে বা দিবে না, এটা নিয়ে একটা চিন্তা থাকা উচিত। তবে ৭১ রিলেটেড কোনো প্রোগ্রামে আসার জন্য কেউ অ্যারেস্টেড হতে পারে না। মানে তার নামে যদি কোনো এটা তো মামলা হওয়া থেকে উচিত থাকে না। অন্য হ্যাঁ, কোনো বিষয়, সেটা হতেই পারে, রাইট। সেটা ভিন্ন বিষয়। লতিফ সিদ্দিকী সাহেব যখন মন্ত্রী ছিলেন, উনি কোন মানে হাসিনার মন্ত্রী আর কোন দুষ্কৃতি কার্যের সাথে জড়িত ছিলেন না, এটা বিশ্বাস করা একটু মুশকিল। হয়তো ছিলেন না, আমি জানি না, বাট বিশ্বাস করা মুশকিল। তো তার নামে মামলা দেয়া, ওই একটু তার মন্ত্রণালয়ের একটু খোঁজ নিলেই হয়তো বের হয়ে যাবে ১০০টা মামলা দেওয়ার মতো মামলা। এবং রাইট। সাথে অনেক জার্নালিস্টও ছিলেন, তাদের নামে কিসের মামলা এসেছে? তারা ৭১-এর মঞ্চে, কারণ এখন ভাই আমাদের পরিবারে তো মুক্তিযোদ্ধা আছে, আমরা তো ভাই ৭১ নিয়ে গর্ববোধ করি। ২৪-এ আমরা দাঁড়িয়েছিলাম, আমি নিজে অনেক আহত হয়েছি ২৪-এ, ৭১-এ আমার বাপ চাচারা আহত হয়েছে। সো আমি যত না আহত হয়েছি তার থেকে অনেক বেশি আমার বাপ চাচারা ৭১-এ হয়েছে। সো ৭১ আমার জন্য জি, জি। গর্বের ইতিহাস ভাই, জাস্ট আমি ছিলাম না, কিন্তু আমার জন্য গর্বের ইতিহাস। সো আমি কালকে ৭১ সেলিব্রেট করব, আমি ২৪ সেলিব্রেট করবো, কারণ ২৪-এ আমি আহত হয়েছি বা আমি দাঁড়িয়েছি, কিন্তু আমি ৭১ আরো বড় করে সেলিব্রেট করব। কারণ ৭১-এ আমরা লাখো জনতার লাশের উপর দিয়ে আমরা ৭১ পেয়েছি, শত না, জি। লক্ষ। এবং ৭১ ছিল আসলেই যুদ্ধের একটা প্রপার বিপ্লব, কোন ওই কোন চিন্তাবিদ পাগড়ি পাগড়ি বেরা বিপ্লব করতে হবে এইসব গল্প না ভাই, অ্যাকচুয়াল বিপ্লব ছিল ৭১। তো সেই রাইট, রাইট। ৭১কে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তো ৭১ নিয়ে ভাই আমিও কালকে মার্চ করব, আমিও কালকে স্লোগান দিব। এবং গত মানে আগেও আগে কম দিয়েছে, কারণ এটা স্লোগান দিলে হাসিনা এটার ক্রেডিট দিত, এই কারণে কম দিয়েছে, অন্য কোনো কারণে না। একমাত্র এই কারণে ৭১ নিয়ে স্লোগান কম দিয়েছে, যে হাসিনাকে ক্রেডিট দিব না এই কারণে। কিন্তু তাছাড়া ৭১ বলে যাবো না। ৭১ রিলেটেড একটা প্রোগ্রাম হবে, আর সেখানে আপনি তুলে নিয়ে যাবেন আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন যারা ৭১ বিরোধী ছিল তাদের ছবি দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হবে, এগুলো একটু মুশকিল ভাই। ইদার আমরা সবাইকে জি, ওপেন করে দিই, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি সবাইকে ওপেন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে গৌরবোজ্জ্বল যে ইতিহাস সেটাকে আপনি ক্লোজ করতে চেষ্টা করবেন, এইটা ভাই মানতে রাজি না। জি, জি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ববি হাজ্জাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের চলমান রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহের ব্যাপারে জনাব ববি হাজ্জাজের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে আবারও ওনাকে আমরা পাওয়ার চেষ্টা করব যদি উনি সময় দেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ। আপনি খুব কঠিন এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে শুরু করেছেন। কঠিন এই কারণে যে এই মনস্তত্ত্বগুলো বোঝা কিন্তু আসলেই কঠিন। কিসের সাথে কি হচ্ছে, কার সাথে কে লিঙ্ক। আপনি যেটা, আমি শুরুতে একটা কথা বলি, আপনি বলেছেন যে এনসিপি, এনসিপির দাপট ধরেন তারা নিবন্ধন পেয়েছে কি পায় নাই, সেটার চাইতে বড় কথা হচ্ছে এনসিপি উপদেষ্টাকেই বলেছে যে তোমারে কিন্তু আমরা বসাইছি, তোমার এগুলি নিয়ে কথা বলার দরকার নাই, তুমি তোমার কাজ করো। অত্যন্ত শক্তিশালী উপদেষ্টাকে এরকম একটা বার্তা দিয়েছে একটা সদ্য গুম্ফ গজানো একটা যুবক। হ্যাঁ, এই ধরনের বার্তা তারা দিতে পারে, এবং দিতে পারে এই কারণে, খেয়াল করবেন, কারণ তাদেরকে বসানো হয়েছে। এই বাক্যটা সে ব্যবহার করেছে যে তোমাকে যে অজয় দা, কারণে আমি আমি আপনাকে মাঝখানে একটু সাপ্লিমেন্ট করি। আপনি মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কেও কিন্তু একজন স্টুডেন্ট লিডার বলেছিলেন যে স্যার আপনি কিন্তু আপনার যোগ্যতায় আসেননি, আমরা আপনাকে বসিয়েছি। জি, সেটাই বলছি আপনাকে। হ্যাঁ। যোগ্যদেরকে মবের শিকার হয়ে তাড়িয়ে অযোগ্যদেরকে বসানো হলে এই ধরনের কথা তো শুনতেই হবে। এবং আমার কাছে যেটা সবচেয়ে মানে ভয়ঙ্কর, আপনি যেটা বললেন, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষের সাথে ছাত্রদের সংঘাত, সংঘাত শুরু হয়েছে। খেয়াল করেন, ছাত্র বা ছাত্র নামধারী একাংশের সাথে জনগণের মারামারি শুরু হয়েছে। তো জনগণের সাথে কি ছাত্ররা পারবে? নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আপাতত বলশালী মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু জনতাই জয়ী হবে। এটা 100% নিশ্চিত যে জনতাই জয়ী হবে। কারণ আমি যেটা বলতে চাই, আমি গত আলোচনাতে আপনার সাথে বলেছি যে দেশে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, পড়াশোনা বন্ধ। এই যে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা, শিক্ষার যে অবমূল্যায়ন, শিক্ষার যে অধপতন, এগুলো নিয়ে তো কেউ চিন্তা করছে না। আচ্ছা, কেন চিন্তা করবে বলেন তো?
আপনি যদি একটা স্ট্যান্ড করা ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে কিংবা মেধাবী ছেলেকে আপনি সামনে দেখতে পেতেন, আপনি তাকে অনুসরণ করতেন। আপনার সামনে এখন যারা এসে দাঁড়িয়েছে তারা কি প্রমাণ করেছে? যে কিছু করতে হবে না, তুমি এই করবে, ছদ্মবেশে এখানে ঢুকে থাকবে, ছদ্মবেশে ওইখানে ঢুকে থাকবে, সময় হলে বেরিয়ে এসে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে এবং বলতে পারবে যে আমি বসাইছি তোকে। উপাচার্যকে বলতেছে যে আমরা তোমাকে বসিয়েছি। উপদেষ্টাকে বলবেন, যে উপদেষ্টাকে বলেছে উনি কিন্তু আইনের শিক্ষক। হুম। এখন প্রশ্ন হচ্ছে, উনার আবার আকার নাই, উনি যে পাত্রে রাখে সেই পাত্রে ধারণ করে, তাই না? উনাকে নিয়ে সবচেয়ে মজা হচ্ছে সবাই কথা বলতে বলে হায় আল্লাহ খালেদ আমি যে এখন কি করি এইটা বলে সবাই। এখন দেখেন উনি যে শপথ করে এইটাও মানুষ বিশ্বাস করে না। এই ভদ্রলোক আসলেই আমি আপনাকে অনেস্টলি বলছি, এই ভদ্রলোক আমাদের সভ্যতা এবং ভদ্রতা সব ব্যারোমিটার ভেঙে দিয়েছেন উনি, সব ভেঙে দিয়েছেন উনি। ভেঙে দিয়ে উনি নির্লজ্জভাবে দেখেন, ছাত্রদের প্রথমে মনে হয়েছিল যে উনিই নিয়ন্ত্রণ করবে। আপনি শুরুর দিকটা খেয়াল করেন, যখন ওরা ক্ষমতায় জি আসলো, জি জি। হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ। অভ্যুত্থানের মতো হয়ে গেল এবং হাসিনা পালিয়ে গেলেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে ইনি বোধহয় পেছনে আছে, ইনি নিয়ন্ত্রণ করবেন। ইনি এখন তো ডক্টর ইউনূসই কাইল হয়ে গেছে। ডক্টর ইউনূস স্বয়ং কাইল হয়ে গেছে। আপনি দেখেন জোবরা গ্রাম, যেখান থেকে গ্রামীণ ব্যাংকের শুরু, তাই না? এবং জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা তো ওখানকার পড়াশোনা করেছি না, ওটা পাশের একটা গ্রামে এই ধরনের যে জনতার সাথে সংঘর্ষ, এগুলি অতীতে অল্প আগে একটু একটু হতো, কিন্তু কিন্তু এইবার যে স্কেলে যেভাবে হচ্ছে, কারণ কি জানেন, আমার যেটা ধারণা, আমি যেটা দূর থেকে বুঝি, সেটা হচ্ছে আধিপত্য বিস্তারের চেষ্টা। ছেলে পেলেদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে মব মানেই আধিপত্য এবং আমি এটা পারবো। আপনি খেয়াল করেছেন ফজলুর রহমানের বাড়ির সামনে হ্যান্ডসেট নিয়ে একটা মেয়ে কিভাবে নির্লজ্জভাবে কথা বলছিল, কি অশ্লীল গালাগালি তারা করেছে। এগুলো আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এদের তো বাড়িতে অভিভাবক থাকার কথা, এগুলো কি অভিভাবকের কানে যাচ্ছে না? তার মানে এরা অভিভাবকদেরকেও তোয়াক্কা করছে না। এই যে আপনার ব্যালেন্স অফ সোসাইটি নষ্ট করে দেওয়া, এই যে আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করে দেওয়া, সম্মান নষ্ট করে দেওয়া, পরিবারের ভেতর যে একটা সুগঠিত একটা ইয়ে থাকে, সুশৃঙ্খল একটা বিষয় থাকে, সেটাকে ধ্বংস করে দিয়েছে। এবং আপনি এখন দেখলে, আমি একটু সিরিয়াসলি একটা কথা বলি, এখন দেখলে জি। আপনি কার্ল মার্কসের একটা কথা আপনার মনে পড়বে। কার্ল মার্কস কোনোদিন ভারতবর্ষে না এসেও তার বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলসকে চিঠিতে লিখেছিল যে আমি ঠিক বুঝতে পারি যে ওই দেশে মাস্য ন্যায় চলে। মাস্য ন্যায় মানে মৎস্যরা যে ন্যায় করে, তার মানে কি, জি জি তারা জি জি। একই পুকুরে থাকে, একই সাথে ঘোরে, একই সাথে হয়তো কথাও বলে, কিন্তু পেটে খিদে লাগলে বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলে। কি সাংঘাতিক কথা বলেছে দেখেন। আমাদের দেশে তো মাস্য নাই। আজকে আপনি জাতীয় পার্টির কথা বলেছেন, আজকে জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে, আমি কিন্তু জাতীয় পার্টির সমর্থক নই, এবং এরশাদের সময়কালে আমাদের দেশে অনেক ধরনের অনাচার ঘটেছে, তিনি আমাদের সংবিধানকে কলুষিত করেছেন, অনেক কিছু করেছেন, রাষ্ট্র ধর্ম ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যখন অন্য ধরনের রাজনীতি না করলেও তারা যখন সঠিক ধারায় থাকার চেষ্টা করেছে, তখন তাদেরকে, আমার মনে হয় জিএম কাদের একটা চমৎকার কথা বলেছে, বলছে তোমরা ছদ্মবেশে থাকতে পারবা, মা ডাকতে পারবা, বাবা ডাকতে পারবা, দোষ নাই, আমরা পাশ দিয়ে হেঁটে গেলেই দোষ। কথাটা ভালো বলেছে কিন্তু। হ্যাঁ, যে তোমরা তো হুম। ছায়াতলে ছিলে, তোমরা ছাত্রলীগে ছিলে, তোমরা মা ডেকেছো, তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছো, গান করেছো, তা ভাষণ দিয়েছো, এখন তোমরা ভালো হয়ে গেছো, তোমরা তাদের পরম শত্রু হয়ে গেছে। জিএম কাদের বেচারা মাঝখান থেকে বিপদে পড়ে গেছে। কিন্তু যেটা সিরিয়াসলি আসেন, একটা নিবন্ধিত রাজনৈতিক শক্তি এবং দলকে প্রোটেক্ট করা তো সরকারের কর্তব্য না? রাইট। তো কর্তব্য তো করতে হবে। এবং এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলতে চাই মাসুদ ভাই, যে জিনিসটা খুবই প্রি প্ল্যান্ড। আমি আরো কোথায় জানি সেদিন কার সাথে কথা বলতে গিয়ে বললাম যে আপনার বাড়িতে যদি একটা ডাকাত পড়ে, আপনি যদি পুলিশকে ফোন করেন, নিজে না যাওয়া পর্যন্ত 2 দিনে তাদের দেখা পাবেন না, আপনি, তারা আসবেও না হয়তো। আপনি ফায়ার ব্রিগেডে ফোন করলে আসে না, আপনি যাকেই ফোন করেন আসে না, বিশেষ করে পুলিশ। সেই পুলিশ মব যেখানে হয় সেখানে 1 ঘন্টার মধ্যে উপস্থিত হয়, এবং গিয়ে ঠিক যেভাবে যেভাবে বলে ওইভাবে ওইভাবে অ্যাকশনটা নেয়, যে তোমাকে কিন্তু এখন বাইরে রাখা যাচ্ছে না, তোমাকে ভিতরে নিয়ে যাবো বলে তাকে নিয়ে যায়। এটাকে আপনি পরিকল্পিত নাটক ছাড়া কি বলবেন? খুবই দুর্বল স্ক্রিপ্ট, কিন্তু একের পর এক স্ক্রিপ্টটা রেডি হয়ে বসে থাকে, শুধু অর্ডার আসে যে হ্যাঁ কাজ হয়ে গেছে এখন যাও, যাই হ্যাঁ এটা করো, এবং সেটা করে। পুলিশ তো ভানু বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে রংধনু, সবকিছু ঠিক হয়ে গেলে পুলিশ উদিত হয়, মেঘ বৃষ্টি হয়ে গেলে পুলিশ উদিত হয়। তা আমাদের পুলিশ কিন্তু রংধনুর চাইতেও খারাপ, আপনি দেখেন, তাহলে পিচকারির রঙের মতো হয়েছে, বুঝছেন? ওইখান থেকে পিচকারি মারলে এখানে এসে রং ছিটায়। আরে বাংলাদেশে পুলিশের সাথে কিন্তু একটা হিসাব নিকাশ হবে এদের, এটা আমি বলে রাখলাম আপনাকে।
কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং মার খেয়েছে পুলিশ। আমি তাদেরকে সমর্থন, হ্যাঁ তারা হাসিনা পক্ষে কি করেছে সেটা সমর্থনে আমি যাচ্ছি না, অন্যায় করেছে, অন্যায়ের জন্য অন্যায়ের বিচার ছিল। কিন্তু একজন উপদেষ্টা বারবার বলার চেষ্টা করেন, আমি নামটা নাই বললাম, কিভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে, কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, তার কিন্তু এখনো প্রশ্ন আছে এই বিষয়ে। ওই যে ব্রিগেডিয়ার সাহেব, তাই না, এখনো প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু একদিন দিতে হবে। 16 বছরে কেউ মনে করে নাই শেখ হাসিনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। 16 বছরে কেউ ভাবে নাই যে মুজিবস কান্ট্রি থেকে আবার এইরকম পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হবে, এটা কেউ ভাবে নাই কিন্তু, তাই না? ঠিক একইভাবে আপনাকে আমি বলছি, এরাও ভাবতে পারছে না। এবং আমি একটা অত্যন্ত বেদনার কথা বলি, যে আপনি খেয়াল করেন, যদি এই আমি আমি জিনিসটা না থাকতো, খালি আমি আমি আমি, যদি এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিনিসটা না থাকতো, আমি তখনও বলেছি এখনো বলছি আপনাকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কেন বলতে হবে? আপনি যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলছেন, তখন আপনি কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে বলছেন, তাই না? তার মানে আপনি ধরে নিয়েছেন বাঙালিতে আর কোনোদিন আইনস্টাইনের জন্ম হবে না, আর কোনোদিন রবীন্দ্রনাথের জন্ম হবে না, আর কোনোদিন নজরুলের জন্ম হবে না, আর কোনোদিন শেখ মুজিবের জন্ম হবে না। আমরা তো বরং প্রত্যাশা করব যে ভাবিকালে আরেকজন মানুষের উদয় হবে, যিনি শেখ মুজিবকে ছাপিয়ে চলে যাবে বঙ্গবন্ধুকে, তাই না? এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তাই না? এই যে আমি সেই জন্য বলি কি, পরিবর্তন ঘটুক, তোমরাও নিপাত গেলে নিপাত যাও, কিন্তু আমাদেরকে আর পরিবারতন্ত্রের দিকে ঠেলে দিও না। সকালে উঠে, বিকালে উঠে, দুপুরে উঠে পরিবারতন্ত্র। আমি একবার রাগ করে কিন্তু বলেছিলাম আপনার, ওইটা ভাইরাল করে দেওয়াতে আমি ভয়ও পেয়ে গেছিলাম। আমি বলছিলাম যে তাহলে ব্রিটেনের মতো হলেই হয়, কেউ ক্ষমতা চালাক, গণতন্ত্র চলুক, আর আপনারা রাজা রানী হয়ে থাকেন, আমরা বাসার সামনে গিয়ে সালাম করে আসবো। এখন তো বাসাও নাই, যে কোথায় গিয়ে সালাম করব বলেন? হ্যাঁ, আপনি আপনি একটা কথা বললেন, আচ্ছা আপনি একটা কথা বললেন যে এই সবকিছু পরিকল্পিত। তো আমি ধরে নিচ্ছি যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের মধ্যে যে মারামারিটা হলো, অথবা গণ অধিকার পরিষদের নেতাকে যে মারা হলো, আপনি হয়তো এদিকে ইঙ্গিত করেছেন। যদি এটা হয়ে থাকে, তাহলে পরিকল্পনাটা কেন? কিসের পরিকল্পনা? কেবল মারার তো পরিকল্পনা না, এর পেছনে তো অন্য কারণ থাকতে পারে। কোন কারণে মারাটা হচ্ছে বলে আপনি দেখেন? পরিকল্পনা কি? এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বা এই ধরনের শক্তিগুলি বা বাম শক্তিগুলি, তাদের আসলে কাউকে মারার ক্ষমতা এখন নাই, মারার ক্ষমতা নাই। এটা তাদের এখন মার খাওয়ার টাইম। হ্যাঁ, পৃথিবীতে হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড। আগে মার দিয়েছো, এখন মার খেতে হবে, মার খাচ্ছে, অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মারটা আসলে কারা দিয়েছে, এটাও তো বিবেচনা করতে হবে। ওই যে লাল শার্ট পরা একজন লোক, তার পরিচয় তো এখন উদ্ঘাটিত হয়নি, তাই না? না, হয়েছে হয়েছে, সে পুলিশের কনস্টেবল। হ্যাঁ, সে পুলিশের কনস্টেবল। তো দেখেন বিপি নূরকে, এবং আমি জানি না একটা যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে এটা সত্য কিনা, বলছে যে মেরে ফাটাই দে, এত কথার দরকার কি, এরকম একটা অডিও কিন্তু শুনতে পেলাম, বলছে যে একজন উপদেষ্টা। এটা সত্যি কিনা আমরা জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেটা খেয়াল করবেন, এই মারামারিটা পরিকল্পিত মারামারি। ওরাই বা কেন আপনার জাতীয় পার্টির অফিস ভাঙতে যাবে, আর এরাই বা কেন এদেরকে মারবে? এর কিন্তু একটা যোগসূত্র আছে, একটা লেলিয়ে দেওয়া যোগসূত্র আছে। এবং আপনি যে কথাটা ইম্পর্টেন্ট বলছেন, যে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে, আমার ধারণা ইলেকশন যদি হয়েই থাকে এবং জাতীয় পার্টি যদি দাঁড়ানোর সুযোগ পায়, দে উইল কাস্ট মেনি ভোটস ইন ফেভার অফ দ্যাম। তাদের দিকে অনেক ভোট যাবে। বিশেষ করে আপনি সবসময় নেগেটিভ ভোটটা চিন্তা করবেন, যারা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না, হ্যাঁ, কিংবা ওই ধরনের শক্তিকে যারা ভোট দিতে পারবে না, তারা যদি যায়ও, তারা এদেরকেই চয়েস করবে, তাই না? কারণ শত্রু আমার বন্ধু, এই তো নিয়ম। এবং এককালে তাদেরকে পরিচর্যা করেছে, তাদের পালিত ছিল, গৃহপালিত ছিল, সেই ক্ষেত্রে দিতে পারে। এখন কোন হিসাব থেকে এটা করছে, কিন্তু যেটাই করছে, আমি মনে করি কি যেটাই করছে, সবকিছুর পেছনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বিচক্ষণতা নেই, রাজনৈতিক বিচক্ষণতা। এটার সম্ভবত কারণ এটাই, যে যারা সরকার এবং যারা উপদেষ্টা এবং যারাই এটাকে নিয়ন্ত্রণ করছে, তাদের কারো রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই। আপনি বিশ্ববিদ্যালয়ে, আমরা তো সবসময় ঠাট্টা করে বলতাম, বিশ্ববিদ্যালয় বা শিক্ষক বা যে কোনো শিক্ষককে আপনি প্রথম 45 মিনিট বলতে দেবেন, 46 মিনিট থেকে দেখবেন তিনি থমকে যাচ্ছেন, কারণ 45 মিনিট বলাটা তার প্র্যাকটিস, বুঝছেন? যে কোনো বিষয়ে 45 মিনিট বলতে পারবেন। হ্যাঁ, 46 মিনিট থেকে আপনি লুপ হোল গুলো আবিষ্কার করতে পারবেন। এখন তো 46 দিন হয়ে গেছে, কাজে লুপ হোল গুলো বেরোতে শুরু করেছে, তাই না? রাজনৈতিক বিচক্ষণহীনতার অভাবে আমার মনে হয় লেজু গোবরে করে ফেলেছে, এখন আর কোনো হাতছাও তো দেখতে পাই না।